আসসালামু আলাইকুম। আইটেক স্কুলের লার্ন ফার্স্ট পে লেটার সিরিজের আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজ আমরা নবম দশম শ্রেণীর প্রণীতি ও নাগরিকতা বিষয়ের পঞ্চম অধ্যায়টি নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ের আজকের টপিক হচ্ছে আমাদের সংবিধান এবং এর শ্রেণী বিভাগ। প্রথমত আমরা সংবিধানের ধারণা সম্পর্কে আলোচনা করব। এই জন্য দেখো কি বলেছে যে আমরা রাষ্ট্রে বসবাস করি, রাষ্ট্র পরিচালনার জন্য আমাদের কিছু নিয়ম কানুন রয়েছে। এইসব নিয়ম কানুনের যখন সমষ্টি ঘটে, যখন এইসব নিয়ম কানুন একত্রীকরণ করা হয়, তখনই আমরা সেটাকে কি বলবো? সংবিধান বলবো। এখন সংবিধানের মাধ্যমে রাষ্ট্র পরিচালিত হয়, সংবিধান ছাড়া কোনো রাষ্ট্র পরিচালিত হতে পারে না। সংবিধান রাষ্ট্রের দর্পণ বা আয়না স্বরূপ। এটা কিন্তু এমসিকিউর জন্য মোস্ট ইম্পর্টেন্ট, যে সংবিধান রাষ্ট্রের জন্য কি স্বরূপ হতে পারে, বা রাষ্ট্রের দর্পণ বলা হয় কোনটিকে, রাষ্ট্রের আয়না স্বরূপ বলা হয় কোনটিকে। সংবিধানে নাগরিকের অধিকার, কর্তব্য, শাসকের ক্ষমতা, নাগরিক ও শাসকের সম্পর্ক কিরূপ হবে তা সুস্পষ্টভাবে কি থাকে? লিপিবদ্ধ থাকে। অর্থাৎ এখানে সবকিছু উল্লেখ করা হয় এবং কাজেই রাষ্ট্রের প্রতিটি নাগরিকের সংবিধান সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা কি প্রয়োজন। যেহেতু আমাদের কি বলেছে যে সংবিধান নাগরিকের অধিকার ও কর্তব্য নিয়ে কাজ করে। এখন অধিকার বলতে কি বোঝো, কর্তব্য বলতে কি বোঝো, সেগুলো আমরা বিগত ক্লাসে আলোচনা করেছি। অবশ্যই সেই ক্লাসগুলো মিস করে থাকলে তোমরা দেখে আসবে। দেখো, অধিকার এবং কর্তব্য সম্পর্ক, তার পাশাপাশি শাসকের যে ক্ষমতাটা সেটা কেমন হবে, এবং নাগরিক এবং শাসকের মধ্যে সম্পর্কটা কেমন থাকবে, ওদের মধ্যে পারস্পরিক বন্ধন কেমন হবে, এগুলো সব কিছু সুস্পষ্টভাবে কোথায় আছে? সংবিধানের মধ্যে রয়েছে। এই সংবিধান মাধ্যমেই হচ্ছে কাজেই রাষ্ট্রের প্রতিটি নাগরিকের সংবিধান সম্পর্কে কি তোমার জ্ঞান থাকা প্রয়োজন। এখন যেহেতু এই রাষ্ট্র সম্পর্কিত সকল কিছু হচ্ছে আমাদের সংবিধানের মধ্যে আছে, এজন্য প্রতিটি নাগরিকের দরকার সংবিধান সম্পর্কে জ্ঞান ধারণা বা জ্ঞান লাভ করা। এখন দেখো সংবিধানের ধারণা ও গুরুত্ব। অর্থাৎ সংবিধান হলো রাষ্ট্র পরিচালনার কি মৌলিক দলিল। অর্থাৎ মৌলিক মানে কি একদম একক একটা দলিল, যে সব নিয়মের মাধ্যমে রাষ্ট্র পরিচালিত হয় তাকে সংবিধান বলে। এখন সংবিধানের সংজ্ঞা কি? যে সব নিয়ম কানুন অথবা নিয়ম কানুনের সমষ্টির মাধ্যমে একটা রাষ্ট্র পরিচালিত হয়, তখনই আমরা তাকে কি বলবো? সংবিধান বলবো। সরকার কিভাবে নির্বাচিত হবে, শাসক এবং বিচার বিভাগ কিভাবে গঠিত হবে, এবং এদের ক্ষমতা কি হবে, জনগণ এবং সরকারের সম্পর্ক কেমন হবে, এইসব নিয়ম সবকিছুই কি সংবিধানের মধ্যে উল্লেখ করা থাকে। এসব বিষয়ে সংবিধানের পরিপন্থী কোনো সিদ্ধান্ত গ্রহণ করা যায় না। অর্থাৎ সংবিধানের মধ্যে যা যা লিপিবদ্ধ করা থাকে আমাদের সেসব নিয়ম কানুনকে মেনে চলতে হবে। এর ব্যতীত কোনো কিছু নিয়ম কানুনকে আমরা ব্যবহার করতে পারবো না। তাই সংবিধানকে রাষ্ট্রের চালিকা শক্তি বলা হয়। এখন এখানে কিন্তু মার্কের একটা কোয়েশ্চেনের মতো চলে আসছে যে সংবিধানকে কেন রাষ্ট্রের চালিকা শক্তি বলা হয়। অবশ্যই এটা তোমরা নোট ডাউন করে ফেলতে পারো। প্রথমত 1 মার্কের জন্য আসে যে সংবিধান কাকে বলে, এবং তারপরে আছে যে রাষ্ট্রের চালিকা শক্তি বলা হয় কোনটিকে, অথবা সংবিধানকে রাষ্ট্রের চালিকা শক্তি বলা হয়, এটা বুঝিয়ে লিখো বা ব্যাখ্যা করো। ঠিক আছে? এই জন্য রাষ্ট্রবিজ্ঞানের জনক কে? রাষ্ট্রবিজ্ঞানের জনক অ্যারিস্টটল। উনি কি বলেছেন? যে সংবিধান হলো এমন এক জীবন পদ্ধতি যা রাষ্ট্র স্বয়ং বেছে নিয়েছে। অর্থাৎ সংবিধান হচ্ছে এমন একটা পদ্ধতি যেখানে রাষ্ট্র নিজেই এটাকে বেছে নিয়েছে। এখন দেখো যে সংবিধান প্রণয়নের পদ্ধতি, অর্থাৎ সংবিধান বিভিন্ন পদ্ধতির মাধ্যমে হচ্ছে আমরা প্রণয়ন করতে পারি। এখানে আমাদের 4টা পদ্ধতির কথা বলা হয়েছে, সেটা চলো আলোচনা করি। সংবিধান প্রণয়নের বিভিন্ন পদ্ধতি রয়েছে। তন্মধ্যে উল্লেখযোগ্য পদ্ধতি নিম্নে বর্ণনা করা হলো। এক হচ্ছে অনুমোদনের মাধ্যমে। অর্থাৎ সংবিধান অনুমোদনের মাধ্যমেও কি তোমার পরিচালিত হতে পারে। যেমন 1215 সালে ইংল্যান্ডের রাজা জন ম্যাগনা কার্টা নামে অধিকার সনদ স্বাক্ষরে বাধ্য হন। অর্থাৎ এইটা কিন্তু এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। এটা তুমি আন্ডারলাইন করে রাখতে পারো বা নোট ডাউন করে রাখতে পারো যে এটি ব্রিটিশ সংবিধানের এক উল্লেখযোগ্য স্থান দখল করে কে আছে। অর্থাৎ তৎকালীন সময়ে অনুমোদনের মাধ্যমে এই সংবিধানটা কি পরিচালিত হয়। তারপর হচ্ছে দেখো পরিকল্পনার মাধ্যমে। পরিকল্পনা অর্থাৎ কোনো কিছু তুমি হচ্ছে বাস্তবায়ন করবা, তার আগে যে পরিকল্পনাটা করো, চিন্তা করো, সেটার মাধ্যমে কি সংবিধান রচিত হয় বা প্রণয়ন করা যায়। যেমন সংবিধান প্রণয়নের লক্ষ্যে গঠিত গণপরিষদের সদস্যরা আলাপ আলোচনার মাধ্যমে সংবিধান রচিত করতে পারে। অর্থাৎ একটা গণপরিষদের মধ্যে যতজন আছে, যেমন হচ্ছে আমাদের বাংলাদেশে 350 জন যে থাকে, তাদের মাধ্যমে আলাপ আলোচনার মাধ্যমে যে কিছু হচ্ছে পরিকল্পনার মাধ্যমে নিয়ম কানুন তুলে আনা হয়, সেটাও কি সংবিধান
হিসেবে বিবেচিত হতে পারে। যেমন ভারত, পাকিস্তান, যুক্তরাষ্ট্রের সংবিধান এভাবে প্রণয়ন করা কি হয়েছে। বাংলাদেশের সংবিধানও আলাপ আলোচনার মাধ্যমে গণপরিষদ কর্তৃক 1972 সালে প্রণীত হয়, যেটা কিনা বললাম। অর্থাৎ পরিকল্পনার মাধ্যমেও কি সংবিধান রচিত করা হয় এবং আমাদের বাংলাদেশও কি এর অন্তর্ভুক্ত রয়েছে। কত সালে হয়েছে? 1972 সালে। তারপর দেখো বিপ্লবের দ্বারা, বিপ্লব মানে কি? কোনো কিছু আছে সেটাকে আবার পুনরায় নতুন করে যখন আমরা উদ্ভাবন করব সেটাকে কি বিপ্লব বলে থাকি। দেখো, শাসক যখন জনগণের স্বার্থ ও কল্যাণ নিহিত নয় এমন কাজ করে, অর্থাৎ শাসকটা যখন স্বৈরাচারী হয়ে যায়, অর্থাৎ জনগণের যখন মতামতটা নেয় না, তখন কি এটা বিপ্লবের দ্বারা চলে যায়। অর্থাৎ বিপ্লবের মাধ্যমে স্বৈরাচারী শাসনের কি পরিবর্তন ঘটতে পারে সেটার কথা বলছে। তারপর দেখো ক্রমবিবর্তনের মাধ্যমে, যেমন কিনা ব্রিটেনের সংবিধান ক্রমবিবর্তনের মাধ্যমে লোকাচার বা প্রথার ভিত্তিতে কি গড়ে উঠেছিল। তোমাদের মধ্যে এখানে যে উদাহরণগুলো দেওয়া আছে অবশ্যই সেগুলো হচ্ছে মাথায় রাখতে হবে। এখন আমরা পড়ব সংবিধানের শ্রেণী বিভাগ, অর্থাৎ সংবিধানকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে সেই সম্পর্কে আলোচনা করব। সংবিধানকে দুইটি ভাগে প্রথমত ভাগ করেছে, এক হচ্ছে লিপিবদ্ধকরণ অর্থাৎ লিখার মাধ্যমে, আরেকটা হচ্ছে কি সংশোধনের ভিত্তিতে। লিপিবদ্ধনের ভিত্তিতে বা লিখার ভিত্তিতে সংবিধান হচ্ছে দুই প্রকার, এক হচ্ছে লিখিত সংবিধান, আরেকটা কি অলিখিত সংবিধান। এখন সংশোধনের ভিত্তিতে আবার সংবিধান কতটি? দুইটি, এক হচ্ছে সুপরিবর্তনীয় এবং তারপর কি দুষ্পরিবর্তনীয়। এখন লিখিত সংবিধান বলতে কি বোঝো? যে সংবিধানটা লিখার মাধ্যমে লিপিবদ্ধ করে রাখা হয়েছে সেটাকে লিখিত সংবিধান আমরা বলে থাকি। এবং যে সংবিধানটা কোনো লিখা নাই, কোথাও লিখা নাই, লিপিবদ্ধ করা নাই, যেটা হতে পারে মুখের মাধ্যমে, বিভিন্ন আইনের মাধ্যমে, সেটাকে বলি আমরা কি অলিখিত সংবিধান। আর তারপর হচ্ছে সংশোধনের ভিত্তিতে সংবিধান। সংশোধনের ভিত্তিতে সংবিধানকে দুই প্রকার, এক হচ্ছে সুপরিবর্তনীয়, আরেকটি কি দুষ্পরিবর্তনীয়। সুপরিবর্তনীয় সংবিধান হচ্ছে যে সংবিধানটা সহজে পরিবর্তন করা যায়, সেটা হচ্ছে কি সুপরিবর্তনীয় সংবিধান। এবং দুষ্পরিবর্তনীয়, এবং যে সংবিধানটা হচ্ছে সহজে পরিবর্তন করা যায় না, সেটা হচ্ছে দুষ্পরিবর্তনীয় সংবিধান। এখন দেখো লেখার ভিত্তিতে সংবিধানের শ্রেণী বিভাগ। একটু আগে আমরা বললাম লেখার ভিত্তিতে শ্রেণী বিভাগ কয় প্রকার? দুই প্রকার, এক হচ্ছে লিখিত, আরেকটা কি অলিখিত। সেটা বিস্তারিত এখন আলোচনা করব। লিখিত সংবিধান কোনটা? লিখিত সংবিধানের অধিকাংশ বিষয় দলিলে কি লিপিবদ্ধ থাকে। যেমন কোন কোন দেশ? ভারত, বাংলাদেশ, পাকিস্তান, মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান কি লিখিত সংবিধান। এগুলো কিন্তু এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে অলিখিত সংবিধান। অলিখিত সংবিধানের অধিকাংশ নিয়ম কোনো দলিলে লিপিবদ্ধ কি থাকে না। এ ধরনের সংবিধান কিসের ভিত্তিতে হয়? প্রথা ও রীতিনীতির ভিত্তিতে কি গড়ে ওঠে, বা চিরাচরিত কিছু নিয়ম কানুন, আচার অনুষ্ঠানের ভিত্তিতে এইসব সংবিধান কি গড়ে ওঠে। যেমন ব্রিটেনের সংবিধান কি অলিখিত সংবিধান। অর্থাৎ এই অলিখিত সংবিধান কি কি মাধ্যমে হয়? রীতির ভিত্তিতে, রীতিনীতি, প্রথা এবং কি বিভিন্ন আচার অনুষ্ঠানের মাধ্যমে। এখন এর উদাহরণ হিসেবে কোন দেশটি রয়েছে? ব্রিটেনের সংবিধান। এখন দেখো সংশোধনের ভিত্তিতে যে সংবিধান দুইটি ছিল, এক হচ্ছে কি দুষ্পরিবর্তনীয়, আরেকটা কি সুপরিবর্তনীয়। তো ওইটা দেখো সুপরিবর্তনীয় সংবিধান কোনটা? সুপরিবর্তনীয় সংবিধান অর্থাৎ যে কোনো ধারা সহজেই পরিবর্তন করা যায়, অর্থাৎ সহজেই কি পরিবর্তন বা সংশোধন করা যায়, সেটাকে কি আমরা সুপরিবর্তনীয় সংবিধান বলে থাকি। আর দুষ্পরিবর্তনীয় সংবিধান কোনটি? যে দুষ্পরিবর্তনীয় সংবিধানে কোনো ধারা সহজেই যখন পরিবর্তন করা যায় না বা সহজে সংশোধন করা যায় না, সেই সংবিধানকে আমরা দুষ্পরিবর্তনীয় সংবিধান বলে থাকি। এক্ষেত্রে সংবিধান পরিবর্তন বা সংশোধন করতে হলে জটিল পদ্ধতির আশ্রয় নিতে হয়, যেখানে প্রচুর ঝামেলার সম্মুখীন হতে হয়। অর্থাৎ কোন পদ্ধতি? বিভিন্ন জটিল পদ্ধতির সম্মুখীন হতে হয়। যেমন বাংলাদেশ, মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানগুলো কি দুষ্পরিবর্তন, অর্থাৎ লিখিত সংবিধানগুলো বেশিরভাগ সময়ে কি পরিবর্তন করা কষ্টসাধ্য, এই জন্য এটিকে জটিল সংবিধানও কি বলা হয়। তারপর দেখো লিখিত সংবিধানের বৈশিষ্ট্য। একটু আগে বললাম যে সংবিধান কি লিখার মাধ্যমে বা লিপিবদ্ধ করে রাখা হয় সেটাকে লিখিত সংবিধান আমরা বলে থাকি। এখন লিখিত সংবিধানের বৈশিষ্ট্য কোনটা? সুস্পষ্টতা। অর্থাৎ লিখিত সংবিধান অবশ্যই স্পষ্ট থাকতে হবে। এখানে যা নিয়ম কানুন থাকবে জনগণের জন্য, রাষ্ট্রের জন্য, সব কিছু ক্লিয়ার ভাবে কি বোঝা যায়। আর স্থিতিশীলতা, লিখিত সংবিধান যেহেতু হচ্ছে লিপিবদ্ধ করে রাখা হয়, এজন্য এর স্থিতিশীলতা কি বেশি, অর্থাৎ স্থায়ী ক্ষমতা বেশি।
তারপর যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থার জন্য কে উপযুক্ত? যুক্তরাষ্ট্রীয় সরকার কোনগুলো ছিল? যে অনেকগুলো প্রদেশ বা অঞ্চল মিলে যে সরকার গঠিত হয় সেটা যুক্তরাষ্ট্রীয় সরকার। তো ওই সরকার, ওই রাষ্ট্রের সরকারের জন্য কি এটা উপযোগী একটা সংবিধান। তারপর শাসক ও জনগণের সম্পর্ক, অর্থাৎ লিখিত সংবিধানের মাধ্যমে শাসক ও জনগণের সম্পর্কে কি মধ্যে কেমন সম্পর্ক হবে, কিরূপ আচরণ হবে, সবকিছু বোঝা যায়। এখন দেখো অলিখিত সংবিধানের বৈশিষ্ট্য। অলিখিত সংবিধানের বৈশিষ্ট্যের মধ্যে প্রথমত আছে প্রগতির সহায়ক। প্রগতি বলতে কি বোঝো? প্রগতি বলতে আমরা উন্নতিকে বোঝাই, বা কোনো ধারার একটা আগ পর্যন্ত তুমি যাবা সেটাকে আমরা কি বোঝাই। সমাজ সর্বদা প্রগতির দিকে ধাবিত হয়, অর্থাৎ সমাজ সব সময় কি আমরা চাই উন্নতির দিকে যেতে, সেটার কথা এখানে বলছে। আর অলিখিত সংবিধান সমাজের প্রগতির সাথে তাল মিলিয়ে সহজে পরিবর্তন করা যায়। এখন দেখো আমরা কি বলছি, অলিখিত সংবিধান কোনটা ছিল? যেটা প্রথা, রীতিনীতি বা মানুষের আচার আচরণ দ্বারা যখন হচ্ছে আমরা পরিবর্তন করি বা হচ্ছে যে নিয়ম কানুনগুলো আমরা নিয়ে আসি সেটা হচ্ছে অলিখিত সংবিধান। এখন মুখের কথা তো অবশ্যই আমরা সহজে পরিবর্তন করতে পারবো, সেটার কথা বলছে যে সমাজের যখন উন্নতির জন্য কোনো কিছুর আইন আমাদের দরকার হবে, নিয়ম কানুন দরকার হবে, তখন কি আমরা হচ্ছে তাড়াতাড়ি করে অলিখিত সংবিধানগুলোকে পরিবর্তন করতে পারি। অর্থাৎ এটি সমাজের পরিবর্তিত পরিস্থিতির সাহায্যে সহজেই খাপ খাওয়াতে পারে। সমাজে কোনো ধরনের পরিবর্তন দরকার হলে তখন কি সাথে সাথে এটা পরিবেশের সাথে খাপ খাওয়ানো যায়, এমন কিছু নিয়ম কানুন কি নিয়ে আসতে পারে। এজন্য এটা কি উন্নতির সহায়ক। সুতরাং অলিখিত সংবিধান প্রগতির কি সহায়ক। এখন এমসিকিউর মধ্যে চলে আসতে পারে যে কোন ধরনের সংবিধান প্রগতির কি সহায়ক হিসেবে বিবেচ্য। তো তখন তোমার কি বলতে হবে যে অলিখিত সংবিধান। কিন্তু অধিক পরিবর্তনশীলতা আবার অগ্রগতির প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে। এখন তুমি যদি কোনো একটা জিনিস বারবার সমাজের উন্নতির জন্য পরিবর্তন করতে যাও, সেখানে অবশ্যই অরাজকতা সৃষ্টি হবে। সেই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে। অর্থাৎ পরিবর্তন করতে পারবো স্বল্প কিছুর ভিত্তিতে করলে সেটা ভালো হয়, বেশি পরিবর্তন করলে সেটা অবশ্যই একটা রাষ্ট্রের অগ্রগতি, বেশি উন্নতি করতে গেলে যখন সমস্যাকে তৈরি হতে পারে। তারপর দেখো জরুরি প্রয়োজনে সহায়ক, অর্থাৎ জরুরি কোনো অবস্থা হয়ে গেলে, কোনো দেশে যুদ্ধ চালু হলে বা বিভিন্ন ধরনের কর্মকাণ্ড সৃষ্টি হলে তখন আমাদের কি সংবিধানের ধারা বা নিয়ম কানুনগুলো কিছুটা পরিবর্তন করতে হয়, সেটার কথা বলছে যে ওই হিসেবে কি তোমার জরুরি প্রয়োজনে আমরা সংবিধান পরিবর্তন করতে পারি। আর অলিখিত সংবিধান সেটার কি একটা বৈশিষ্ট্য। অলিখিত সংবিধান যেহেতু সহজে পরিবর্তনীয়, তাই জরুরি প্রয়োজন মেটাতে অলিখিত সংবিধান অন্তত কি কার্যকর ভূমিকা পালন করে। তবে কোনো কোনো ক্ষেত্রে অলিখিত সংবিধান ঘন ঘন পরিবর্তনের ফলে স্থায়ী যে নীতিটা থাকে সেটা কার্যক্রমকে হাতে নেওয়া যায় না, এর ফলে সমাজে অস্থিতিশীল হতে পারে। তো এটা হচ্ছে কি প্রথমত প্রগতির সহায়ক, তারপর হচ্ছে কি জরুরি প্রয়োজনে সহায়তা। এখন দেখো বিপ্লবের সম্ভাবনা কম। অলিখিত সংবিধান যেহেতু হচ্ছে প্রথার মাধ্যমে হয়, তাহলে এখানে কি অবশ্যই বা কোনো কারণে তুমি পরিবর্তন করতে পারবা। এজন্য বলছে যে এই সংবিধান সহজেই কি পরিবর্তন করা যায়, এবং যারা জনগণের আশা আকাঙ্ক্ষা অনুযায়ী অলিখিত সংবিধান পরিবর্তন হতে পারে বিধায় বিপ্লবের সম্ভাবনা কি কম থাকে। অর্থাৎ এখানে জনগণের আশা বা হচ্ছে জনগণ কি চায় তার উপর ভিত্তি করে কি বিপ্লবের সম্ভাবনা না ঘটিয়ে অলিখিত সংবিধান কি পরিবর্তন করা যায়। তারপর হচ্ছে বিভিন্নতা, অর্থাৎ যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা অলিখিত সংবিধান উপযোগী নয়। এ সংবিধানের অধিকাংশ বিষয় লিখিত না থাকায় রাষ্ট্র পরিচালনার বিশেষ সম্পর্কে অনেকেরই কি সুস্পষ্ট ধারণা থাকে না। এখন এখানে এটা একটা সমস্যা হিসেবে তুমি বলতে পারো, যেমন হচ্ছে অলিখিত সংবিধান কি যেটা হচ্ছে মুখে মুখে হয়, অর্থাৎ এই মুখে মুখে থাকার কারণে অনেক জনগণ বা রাষ্ট্র কর্তৃক অনেক কিছু মানুষের কি খেয়াল থাকে না বা হচ্ছে তারা মনে রাখতে পারে না, তখন কি একটা নানা বিবাদের সৃষ্টি হতে পারে, সমস্যা তৈরি হতে পারে, যেটা কিনা এখানে বলা হয়েছে। এখন দেখো উত্তম সংবিধান। এখন উত্তম বলতে কি বোঝো? কোনো কিছু ভালো জিনিসকেই তো অবশ্যই বোঝায়, তাই না? তো উত্তম সংবিধানের বৈশিষ্ট্য কি? তার আগে দেখো যে বিশ্বের সকল রাষ্ট্রের কোনো না কোনো সংবিধান কি রয়েছে। যে কোনো রাষ্ট্রই বলো সেখানে অবশ্যই কোনো না কোনো কি সংবিধান বিদ্যমান আছে। এখন যে রাষ্ট্রের সংবিধান যত উন্নত, সে রাষ্ট্রের শাসন ব্যবস্থা ততটা কি উত্তমভাবে পরিচালিত হয়। উত্তম সংবিধানের নিম্নোক্ত বৈশিষ্ট্যগুলো আমরা দেখে বুঝতে পারবো যে কোন রাষ্ট্র কতটা উন্নত। প্রথমত উত্তম সংবিধানের
একটা বৈশিষ্ট্য সুস্পষ্ট। উত্তম সংবিধান অবশ্যই হতে হবে সুস্পষ্ট, অর্থাৎ এখানে যা লিপিবদ্ধ করা হবে, যা বলা হবে সবগুলোকে পরিষ্কারভাবে বলা হবে, অর্থাৎ সেখানে কোনো কিছু লুকানো থাকবে না। যেমন উত্তম সংবিধানে অধিকাংশ বিষয় কি লিখিত থাকে, যেহেতু লিখিত থাকে সবাই সেটা পড়তে পারে এবং সবার সেটা কি বেশি মনেও রাখতে পারে, তখন সেটা কি অবশ্যই উত্তম হয়ে যায়। এবং এই সংবিধানের ভাষা কি সহজ, সরল, প্রাঞ্জল হয়, অর্থাৎ এখানে যে ভাষাগুলো আছে কঠিন কোনো শব্দে লেখা হয় না, সহজ এবং সাবলীল ভাষাকে বোঝানো হয়। এর কারণে উত্তম সংবিধানে সকলের নিকট স্পষ্ট, সুস্পষ্ট এবং বোধগম্য কি হয়, যাতে সবাই বুঝতে পারে এইরকম ভাবেই কি এই শব্দগুলো উচ্চারিত বা লিপিবদ্ধ করা হয়। আর উত্তম সংবিধান অবশ্যই সংক্ষিপ্ত হয়, অর্থাৎ বেশি হয় না, যার কারণে অনেকের পড়তে কষ্টসাধ্য হবে বা বিভিন্ন নিয়ম কানুন থাকবে সেগুলো অস্পষ্ট রয়ে যাবে। এজন্য এই সংবিধানের যে ধারাগুলো সেগুলো অবশ্যই কি সংক্ষিপ্ত রূপে থাকে, অর্থাৎ উত্তম সংবিধানের সংক্ষিপ্ত প্রকৃতির। এখন তোমাদের এমসিকিউতে চলে আসতে পারে যে কোন সংবিধানটি সংক্ষিপ্ত পদ্ধতির, কোন সংবিধান? উত্তম সংবিধান। অপ্রয়োজনীয় বা অপ্রাসঙ্গিক বিষয় উত্তম সংবিধানে স্থান পায় না এবং রাষ্ট্র পরিচালনার জন্য উল্লেখযোগ্য বিধিবিধানগুলো এই সংবিধানের কি উল্লেখ থাকে, অর্থাৎ একটা রাষ্ট্রের জন্য যেটা যতটা গুরুত্বপূর্ণ ওইটুকু জিনিসকে এই উত্তম সংবিধানের মধ্যে লিপিবদ্ধ করা হয়, এখানে এক্সট্রা কোনো কিছুকে বলা হয় না বা লেখাও হয় না। এখন দেখো মৌলিক অধিকার, নাগরিকের মৌলিক অধিকার উত্তম সংবিধানে উল্লেখ থাকে। এখন নাগরিকের মৌলিক অধিকার কোনগুলো? যেগুলো একটাও নাগরিকের জন্য অবশ্যই পালনীয়, সেটাকে আমরা কি বলি? নাগরিকের মৌলিক অধিকার। এখন উত্তম সংবিধান অবশ্যই নাগরিকের মৌলিক অধিকার নিয়ে কি কাজ করবে এবং এই বিষয়টা উত্তম সংবিধানে অবশ্যই কি উল্লেখ থাকবে। এর ফলে জনগণ তার অধিকার সম্পর্কে সচেতন হয়। এখন উত্তম সংবিধানের মৌলিক অধিকার সম্পর্কে লেখা আছে বিদায় জনগণ কি সেই জিনিসটা পড়তে পারে এবং সেটা সম্পর্কে কি সচেতনতা বৃদ্ধি করতে পারে। এবং তাছাড়া শাসক বা অন্য কেউ এই অধিকারে কি হস্তক্ষেপ করতে পারে না। একটা ব্যক্তি জীবনে তার মৌলিক অধিকারে কেউ কখনো হস্তক্ষেপ করতে পারে না। তোমার মতামতের ভিত্তিতে তোমার যে অধিকারগুলো আছে সেগুলো তুমি নিজ দায়িত্বে পালন করতে পারবে, এখানে কেউ তোমাকে কি হস্তক্ষেপ করতে পারবে না। যেমন তোমার কি বস্ত্রের অধিকার, খাদ্যের অধিকার, বিভিন্ন ধরনের যে মৌলিক অধিকারগুলো আছে সেগুলো। তারপর দেখো জনমতের প্রতিফলন, অর্থাৎ জনমত মানে কি? জনগণের যে মতামত সেটাকে বলে জনমত। এটার যে প্রতিফলনটা উত্তম সংবিধানে জনমতের ভিত্তিতে প্রণীত হয়, অর্থাৎ উত্তম সংবিধান জনগণের দ্বারা প্রণীত হতে পারে। এই সংবিধানে জনগণের চাহিদা, আশা, আকাঙ্ক্ষা প্রতিফলনকে ঘটে, অর্থাৎ জনগণ কি চায় না চায় সেটার ভিত্তিতেও কি উত্তম সংবিধান গঠন করা যেতে পারে। তাছাড়া সামাজিক রীতিনীতি এবং ঐতিহ্য বা সংবিধানে প্রতিফলিত হয় এমন কিছু জিনিসও উত্তম সংবিধানের মধ্যে কি উল্লেখ করা হয়েছে। তারপর সুষম প্রকৃতির, অর্থাৎ যেখানে কোনো ভেজাল থাকবে না, সঠিকভাবে অল্প সময়ে অল্প মাধ্যমেই কি এটা পরিচালিত হতে পারে। উত্তম সংবিধান সুষম পদ্ধতির অর্থ উত্তম সংবিধান সুপরিবর্তনীয় দুষ্পরিবর্তনীয় সংবিধানের মাঝামাঝি অবস্থান করে, অর্থাৎ এটা তাড়াতাড়ি পরিবর্তনও করা যায়, আবার মাঝে মধ্যে এটা কষ্টসাধ্য হয়, অর্থাৎ দুইটার মাঝখানে যে জিনিসটা মধ্য অবস্থা সেটাই কি উত্তম সংবিধান। অর্থাৎ এটি খুব সুপরিবর্তনীয় কিংবা বেশি দুষ্পরিবর্তনীয় কি নয়। এর ফলে উত্তম সংবিধান সামাজিক রাষ্ট্রীয় পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে চলতে কি সক্ষম হয়। যেহেতু আমরা বললাম সুপরিবর্তনীয় যেটা সহজে পরিবর্তন করা যায়, দুষ্পরিবর্তনীয় মানে কি যেটা সহজে পরিবর্তন করা যায় না। তো ওই দুইটার মাঝামাঝি যেটার কারণে রাষ্ট্রের বিভিন্ন ধরনের কারণ বা আমাদের যে রাষ্ট্রীয় পরিবর্তনগুলো আছে সেগুলোর সাথে তাল মিলিয়ে কি উত্তম সংবিধান চলতে পারে। এখন দেখো সংশোধন পদ্ধতি। উত্তম সংবিধানে কোনো ধারার সংশোধন বা পরিবর্তন নিয়মতান্ত্রিক পদ্ধতিতে কি হয়, একটা নিয়মের মাধ্যমে কি এটা পরিবর্তন করা যায়, অর্থাৎ এই সংবিধানে সংশোধন পদ্ধতি উল্লেখ থাকে। ধরো কোনো সংবিধান পরিবর্তন করতে হবে, অর্থাৎ সেখানে সংশোধনের প্রয়োজন হয়, তখন কিভাবে এটা পরিবর্তন করা যায় সেটাও কি উত্তম সংবিধানের মধ্যে লেখা থাকে। এবং সংবিধানের কোনো অংশ কিভাবে সংশোধন করা হবে উত্তম সংবিধানে কি উল্লেখ থাকে। ধরো উত্তম সংবিধানের কোনো একটা জায়গায় ভুল আছে, সেই ভুলটা আবার কি উপায়ে সংশোধন করা যায় সেই জিনিসটাও কি উত্তম সংবিধানের মধ্যে ব্যাখ্যা করা থাকে।
তারপর হচ্ছে রাষ্ট্র পরিচালনার মূলনীতি। রাষ্ট্র পরিচালনার মূলনীতি কয়টি? 4টি। সেই যে 4টা মূলনীতি আছে সেটাও কি উত্তম সংবিধানের মধ্যে উল্লেখ থাকে। যেমন দেখো, রাষ্ট্র পরিচালনার মূলনীতি উত্তম সংবিধানে উল্লেখ থাকে। যেমন বাংলাদেশের সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতি কয়টি বললাম? 4টি। জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র এবং কি ধর্মনিরপেক্ষতা। জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্ম নিরপেক্ষতা, এগুলো সিরিয়ালে সুন্দর করে কি বিভিন্ন সংবিধানের মধ্যে বা বিভিন্ন অনুচ্ছেদের মধ্যে উল্লেখ করা আছে। অর্থাৎ এইটাও কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যে বাংলাদেশের মূলনীতি কয়টি? 4টি। এবং কি কি সেই জিনিসটা সিরিয়ালে অবশ্যই নোট ডাউন করে ফেলবে। তারপর দেখো জনকল্যাণকামী। জনকল্যাণকামী বলতে তুমি কি বোঝো? অর্থাৎ জনগণের জন্য যেটা কল্যাণকর সেটা অবশ্যই কি জনকল্যাণকামী। যে আইনের মানুষের কল্যাণ নাই তা উত্তম সংবিধান কি হতে পারে না। অর্থাৎ যেটা মানুষের জন্য উন্নতি করতে পারবে না, মানুষের সুবিধার জন্য আসবে না, সেটাকে উত্তম সংবিধানের মধ্যে কি লিপিবদ্ধ করা হয় না। অর্থাৎ যেটা জনগণের জন্য, জনগণের দ্বারা হবে, জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে, সেটাই কি উত্তম সংবিধান লিপিবদ্ধ করে থাকে। সুতরাং উত্তম সংবিধান হবে জনকল্যাণকামী। এখন দেখো, কোন সংবিধানে উপরে উল্লেখিত বৈশিষ্ট্যগুলো থাকলে তাকে উত্তম সংবিধানকে বলা যাবে। এই যে তুমি যে বৈশিষ্ট্যগুলো আমরা সিরিয়ালে এখন পড়লাম, এগুলো সবগুলো বা বেশিরভাগ যেগুলোর মধ্যে থাকবে সেগুলোকে আমরা কি, যে রাষ্ট্রের মধ্যে থাকবে সেগুলোকে আমরা উত্তম সংবিধান হিসেবে কি বিবেচিত করব। আজকের মতো আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।